হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। আজকে আমরা যে পার্টটা আলোচনা করব সেটা হচ্ছে হিমাঙ্কের অবনমন, বা আমরা বলতে পারি ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। আগের দিন আমরা আলোচনা করেছি স্ফুটনাঙ্কের উন্নয়ন। সেখানে আমরা দেখেছিলাম যে যখন কোনো বিশুদ্ধ দ্রাবকের সাথে কোনো অনুদ্বায়ী দ্রাব যোগ করা হয় তখন যে দ্রবণটা উৎপন্ন হয় সেই দ্রবণের স্ফুটনাঙ্কের বৃদ্ধি ঘটে, এবং সেটাকে আমরা প্রকাশ করেছিলাম স্ফুটনাঙ্কের উন্নয়ন দ্বারা, বা সেটাকে আমরা বলেছিলাম যে তার মানটা হবে ডেল্টা টি বি। তো আজকে যে পার্টটা বা আজকে যেটা আলোচনা করব ঠিক একই টাইপের জিনিস, কিন্তু উল্টোটা। অর্থাৎ যদি আমরা কোনো দ্রবণ নিই, যে দ্রবণের মধ্যে যে দ্রাবটা থাকবে সেই দ্রাবটা হবে অনুদ্বায়ী বা নন ভলাটাইল। ঠিক আছে, যদি অনুদ্বায়ী দ্রাব থাকে তাহলে এটা আমরা প্রত্যেকেই জানি যে কোনো দ্রবণে বা কোনো বিশুদ্ধ দ্রাবকের সাথে যদি অনুদ্বায়ী দ্রাব যোগ করে দ্রবণ উৎপন্ন করা হয় তাহলে তার যে ভেপার প্রেসার বা বাষ্পচাপ, সেই বাষ্পচাপের মান হ্রাস পায়। এটা আমরা প্রত্যেকেই জানি। ক্লিয়ার? বেশ, এবারে আমরা দেখেছিলাম যে কোনো দ্রবণের ক্ষেত্রে অনুদ্বায়ী দ্রাব যদি যোগ করা থাকে তাহলে তার ভেপার প্রেসার যেমন হ্রাস পায়, ঠিক তেমনিভাবে তার স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটে। তার ব্যাখ্যা আমরা আগের ভিডিওতে দিয়েছি। ঠিক আছে, আগের ভিডিওটা প্রয়োজন হলে একবার দেখে নেবে কিংবা বই থেকে একবার পড়ে নেবে। তো আজকে আমরা দেখব যে ভেপার প্রেসার যেমন হ্রাস হয়, স্ফুটনাঙ্কের যেমন উন্নয়ন হয়, ঠিক তেমনিভাবে হিমাঙ্কের অবনমন বা হ্রাস ঘটে। ক্লিয়ার? তাহলে আমরা একটা জিনিস দেখতে পেলাম যে এক্ষেত্রে হিমাঙ্কের অবনমন ঘটছে। তো প্রথমেই আমরা জানবো যে কেন এই ঘটনাটা ঘটছে। ঠিক আছে, এবং হিমাঙ্কের অবনমন জিনিসটা কি, বা তার আগে হিমাঙ্ক জিনিসটা কি বা ফ্রিজিং পয়েন্ট জিনিসটা কি, এগুলো আমাদেরকে আগে জানতে হবে। তাহলে আমরা যদি হিমাঙ্কের ডেফিনেশন দিই, আমরা প্রত্যেকেই হিমাঙ্কের একটা ডেফিনেশন জানি যে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরল কঠিনে পরিণত হয় বা তরল এবং কঠিনের মধ্যে একটা সাম্যাবস্থা রচিত হয়, সেই নির্দিষ্ট তাপমাত্রাটাকে বলা হয়ে থাকে হিমাঙ্ক। যেমন আমরা জানি যে 0°C তাপমাত্রায় জল বরফে পরিণত হয়, আবার 0°C তাপমাত্রাতেই বরফ জলে পরিণত হয়। তো এই যে টেম্পারেচার, এই টেম্পারেচারটাকে বলা হয়ে থাকে হিমাঙ্ক। যেমনভাবে আমরা জানি যে জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100°C, অর্থাৎ যে তাপমাত্রায় তরল বাষ্পে পরিণত হয় বা তরল এবং বাষ্পের মধ্যে একটা সাম্যাবস্থা রচিত হয় সেটাকে যেমন স্ফুটনাঙ্ক বলে, ঠিক তেমনিভাবে হিমাঙ্ক কাকে বলে, যে তাপমাত্রাতে তরল এবং কঠিন অবস্থার মধ্যে একটা সাম্যাবস্থা তৈরি হয়, অর্থাৎ যে তাপমাত্রায় কোনো পদার্থ তরল থেকে কঠিনে বা কঠিন থেকে তরলে পরিণত হয় সেই তাপমাত্রাটাকে বলা হয়ে থাকে হিমাঙ্ক। ঠিক এমতো অবস্থাতে বা ওই নির্দিষ্ট তাপমাত্রাটাতে আরেকটা জিনিস ঘটে, যেটা হচ্ছে আজকে থেকে আমরা জানবো হিমাঙ্কের ডেফিনেশনে, যে সেটা হচ্ছে নির্দিষ্ট তরলের বা দ্রবণের যে বাষ্পচাপ বা ভেপার প্রেসার, এই বাষ্পচাপটা যে তাপমাত্রায় বা যে নির্দিষ্ট তাপমাত্রায় কঠিনের যে বাষ্পচাপ বা কঠিনের যে ভেপার প্রেসার তার সাথে সমান হয়, সেটাকে আমরা বলবো হিমাঙ্ক। তাহলে হিমাঙ্কের নতুন ডেফিনেশন আমরা দিতে পারি যে যে নির্দিষ্ট তাপমাত্রাতে কোনো পদার্থের তরলের বাষ্পচাপ এবং কঠিনের বাষ্পচাপের মধ্যেও একটা সাম্যাবস্থা রচিত হয়, বা আমরা বলতে পারি যে নির্দিষ্ট তাপমাত্রায় তরলের বাষ্পচাপ কঠিনের বাষ্পচাপের সমান হয় সেই নির্দিষ্ট তাপমাত্রাটাকে আমরা বলবো হিমাঙ্ক। তাহলে একটা আমরা গ্রাফিক্যালি ড্র করতে পারি বা গ্রাফিকে আমরা বুঝতে পারি যে হিমাঙ্কের অবনমন কিভাবে ঘটছে। তাহলে আগে একটু গ্রাফ ড্র করি, তারপর আমরা এক্সপ্লেনেশনে আসছি। তাহলে ঠিক যেমনভাবে আগে আমরা গ্রাফ ড্র করেছিলাম সেরকমই আমরা একটা গ্রাফ ড্র করব। নিচের দিকে থাকবে টেম্পারেচার বা তাপমাত্রা, ওপরে আমরা রাখছি বাষ্পচাপ বা ভেপার প্রেসার। বোঝা গেছে এতটা অবধি? বেশ, এবারে আমরা যখন একটা পিওর সলভেন্ট নিই বা বিশুদ্ধ দ্রাবক, তাহলে আমরা জানি তার বাষ্পচাপ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পাবে। এটা একটা নর্মাল ফেনোমেনা। আচ্ছা, এবারে যখন আমরা এই বিশুদ্ধ দ্রাবকের সাথে অনুদ্বায়ী দ্রাব যোগ করব তখন যে দ্রবণটা তৈরি হবে সেই দ্রবণের বাষ্পচাপ ন্যাচারালি কমে যাওয়া উচিত। তাহলে তার নিচে ড্র করলাম, এটা আমরা আগের ভিডিওতেও দেখেছি। তাহলে ওপরেরটাকে আমরা রাখলাম পিওর সলভেন্ট। এটা অবশ্যই কি স্টেটে আছে? লিকুইড স্টেটে আছে।
এবং পিওর সলভেন্টটা অবশ্যই হতে হবে ভোলাটাইল। আমরা নিচে রাখছি সলিউশন মানে দ্রবণ, এটাও লিকুইড স্টেটে আছে। যে সলিউশনের মধ্যে কি মিশে আছে? নন ভোলাটাইল সলিউট এর মধ্যে মিশে দ্রবণটা তৈরি হয়েছে। ক্লিয়ার? বেশ, তাহলে দুটোই যেহেতু লিকুইড তাই এই দুটোই কিন্তু তরলের বাষ্পচাপ। এখন আমাদের ডেফিনেশনে বলা আছে যে নির্দিষ্ট তাপমাত্রায় তরলের বাষ্পচাপগুলো কঠিনের বাষ্পচাপের সাথে সমান হবে সেটাকে আমরা বলবো হিমাঙ্ক। বোঝা গেছে? বেশ, এবার জেনারেলি কোনো কঠিন পদার্থের যে বাষ্পচাপ, কঠিনের যে ভেপার প্রেসার, সেটা তরলের যে ভেপার প্রেসার সেই ভেপার প্রেসারের থেকে কম হয়। ঠিক আছে, তাহলে কঠিনের যে ভেপার প্রেসারটা হবে সেই ভেপার প্রেসারটাকে আমরা ড্র করব এরকমভাবে। বোঝা যাচ্ছে ছবিটা? বেশ, তাহলে এইটা গেল আমাদের কঠিনের ভেপার প্রেসার, অর্থাৎ এখানে আমরা এটাকে রাখতে পারি কঠিন বা সলিড সলভেন্ট বা কঠিন দ্রাবক। ঠিক আছে, বেশ, তাহলে এই যে পিওর সলভেন্টের যে বাষ্পচাপটা রয়েছে এই বাষ্পচাপটা কমতে 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 ঠিক একটা নির্দিষ্ট পয়েন্টে এসে মিট করবে। যে নির্দিষ্ট পয়েন্টে কঠিনের বাষ্পচাপ এবং তরলের বাষ্পচাপ কি হবে? মিশে যাবে বা একই হবে। সেই নির্দিষ্ট পয়েন্ট যে তাপমাত্রাতে থাকবে সেই তাপমাত্রাটাকে আমরা বলবো হিমাঙ্ক। যেহেতু এটা পিওর সলভেন্টের ক্ষেত্রে পয়েন্টটা আমরা ডিনোট করেছি তাই এটাকে আমরা প্রকাশ করব টিএফ নট দ্বারা। টিএফ মানে হচ্ছে এফ ফর ফ্রিজিং পয়েন্ট। ঠিক আছে, হিমাঙ্কের ইংরাজি হচ্ছে ফ্রিজিং। যেমন আমরা স্ফুটনাঙ্কটাকে প্রকাশ করেছিলাম বয়েলিং দ্বারা, টিবি লিখেছিলাম, তাই এখানে আমরা সমস্তগুলোকে লিখব টিএফ দ্বারা। তাহলে এটাকে আমরা টিএফ নট কেন লিখলাম? কারণ এটা পিওর সলভেন্টের জন্য পয়েন্টটাকে ধরা হয়েছে। চলে আসবো আমরা নিচেরটাতে। নিচে কি রয়েছে? সলিউশন রয়েছে। সলিউশনে কি রয়েছে? নন ভোলাটাইল সলিউট রয়েছে। তাহলে এই যে নিচের সলিউশনটা, এই সলিউশনটা দ্রাবকের সাথে মিট করছে বা দ্রাবকের কঠিন দ্রাবকের বাষ্পচাপের সাথে মিট করছে ঠিক এই পয়েন্টে। বোঝা যাচ্ছে ছবিটা? বেশ, তাহলে এই পয়েন্টে যদি মিট করে তাহলে এখান থেকে যে পয়েন্টটা আমাদের নিচে নেমে আসবে, আচ্ছা এই পয়েন্টে মিট করলো, তাহলে এখান থেকে যে পয়েন্টটা আমাদের নিচে নেমে আসবে বা যে টেম্পারেচারে ঘটনাটা ঘটবে সেটাকে আমরা প্রকাশ করব টিএফ দ্বারা। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই ছবি থেকেই আমাদের ক্লিয়ার যে বিশুদ্ধ দ্রাবক যখন নেওয়া হয়েছে পিওর সলভেন্ট, তার যে হিমাঙ্ক সেই হিমাঙ্কটাকে আমরা প্রকাশ করেছি টিএফ নট দ্বারা, এবং দ্রবণটার যে হিমাঙ্ক সেই হিমাঙ্কটাকে আমরা প্রকাশ করেছি টিএফ দ্বারা। এবং টেম্পারেচার যেহেতু বাঁ দিক থেকে ডান দিকে ক্রমাগত বাড়ছে তাই এখান থেকে আমরা ইজিলি লিখতেই পারি যে টিএফ নট গ্রেটার দেন টিএফ। তার কারণ টিএফটা বাঁ দিকে রয়েছে, টিএফ নটটা ডান দিকে রয়েছে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে বিশুদ্ধ দ্রাবকের কি অবস্থাতে? তরল অবস্থাতে বিশুদ্ধ দ্রাবকের যে হিমাঙ্ক সেটা দ্রবণের যে হিমাঙ্ক সেই হিমাঙ্কের মানের থেকে বেশি। অর্থাৎ ঘুরিয়ে আমরা বলতে পারি যে দ্রবণের যে হিমাঙ্ক সেই হিমাঙ্ক কি হয়েছে? হ্রাস ঘটেছে। অর্থাৎ বিশুদ্ধ পিওর সলভেন্ট লিকুইড যেটা ছিল তার যেটা হিমাঙ্ক বা ফ্রিজিং পয়েন্ট তার থেকে দ্রবণের যে হিমাঙ্ক সেই হিমাঙ্ক কমে গেছে, তাই এটাকে আমরা সহজ ভাষায় বলতে পারি হিমাঙ্কের অবনমন। ক্লিয়ার? হিমাঙ্কের অবনমন। তোমরা একটু কম্পেয়ার করে দেখো, আগে যখন আমরা স্ফুটনাঙ্কের উন্নয়ন দেখেছিলাম তখন আমরা দেখেছিলাম যে তরলের বাষ্পচাপ যখন বাহ্যিক অ্যাটমসফিয়ারিক প্রেসারের সাথে সমান হবে তখন সেটাকে আমরা বলেছিলাম যে তার স্ফুটনাঙ্ক। ঠিক আছে, তাহলে মাঝখানে থাকছে তরল, এই তরলের বাষ্পচাপ বাহ্যিক অ্যাটমসফিয়ারিক চাপ অর্থাৎ বায়ুটা কি গ্যাস, সেই গ্যাসের বাষ্পচাপের সাথে যখন সমান হবে সেটাকে আমরা বলেছিলাম স্ফুটনাঙ্কের উন্নয়ন। এখন আমরা দেখছি নিচে দিকে কঠিন রাখা আছে, এই তরলের বাষ্পচাপ যখন নিচের কঠিনের বাষ্পচাপের সাথে সমান হবে তখন সেটাকে আমরা বলবো হিমাঙ্ক বা হিমাঙ্কের, এক্ষেত্রে দেখব আমরা হিমাঙ্কের অবনমন। আগেরটাতে আমরা দেখেছিলাম স্ফুটনাঙ্কের উন্নয়ন। অর্থাৎ
তরলের যে ভেপার প্রেসার সেই ভেপার প্রেসারটা কী ছিল, বাহ্যিক বাষ্পচাপের থেকে কম ছিল, তাই সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ভেপার প্রেসারের মানটা আস্তে 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 বেড়ে কিছুটা বাড়ার পর বাহ্যিক বাষ্পচাপের ভেপার প্রেসারের সাথে সমান হয়েছিল। এখানে আমরা দেখছি যে তরলের যে বাষ্পচাপ, সেই তরলের বাষ্পচাপটা কঠিন দ্রাবক যেটা নেওয়া হয়েছে তার বাষ্পচাপের সাথে সমান হচ্ছে, ঠিক আছে। এবং আমরা এখানে আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে এক্ষেত্রে হিমাঙ্কের যে ঘটনাটা রয়েছে সেই হিমাঙ্কের মান হ্রাস পাচ্ছে, এটা আমাদের গ্রাফ থেকে ক্লিয়ার। আমরা এটাকে আরও ফিজিক্যালি ব্যাখ্যা দিতে পারি। একটা জিনিস ভেবে দেখো যে ফ্রিজিং পয়েন্ট বা হিমাঙ্ক তখনই হবে আর যে টেম্পারেচারে তরলটা কিসে পরিণত হবে, কঠিনে পরিণত হবে। তাহলে ভালো করে বোঝো, তরল থেকে যখন কঠিনে পরিণত হবে সেই টেম্পারেচারটাকে আমরা বলবো হিমাঙ্ক। সেই টেম্পারেচারে যখন কঠিন পদার্থ তৈরি হবে, কঠিন পদার্থটা অনেক অর্ডার স্টেটে চলে আসে তরলের তুলনায়, ঠিক আছে। অর্থাৎ পদার্থের স্টেটগুলোকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, একটাকে যদি আমরা বলি বিশৃঙ্খল, একটাকে যদি বলি শৃঙ্খল, তাহলে কঠিন পদার্থ অনেক বেশি শৃঙ্খল আকারে থাকে কার তুলনায়, তরলের তুলনায়, ঠিক আছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে আমাদের হিমাঙ্ক তৈরি করা মানে সেটাকে অর্ডার স্টেট বা শৃঙ্খল অবস্থাতে পৌঁছে দেওয়া। তাহলে পরে যদি আমরা বিশুদ্ধ দ্রাবক নিই বা শুধুমাত্র তরল নিই, বিশুদ্ধ তরল, তাহলে সেটাকে কঠিনে পরিণত করতে আমাদের যে টেম্পারেচারটাতে দরকার বা যে টেম্পারেচারে আমাদের কাজটা হয়ে যাবে বা যতটা হিমাঙ্কে ঘটনাটা ঘটবে, আমরা যদি এর সাথে কোনো দ্রাব যোগ করে দিই, অনুদ্বায়ী দ্রাব, তাহলে সেখানে কি ঘটনাটা ঘটবে, সেখানে আরও বেশি পরিমাণে কণার সংখ্যা বেড়ে যাবে এবং কণার সংখ্যা বেড়ে যাওয়ার ফলে এই যে দ্রবণটা অনেক বেশি বিশৃঙ্খল হয়ে যাবে। তাহলে বেশি যদি বিশৃঙ্খল হয়ে যায়, সেখান থেকে শৃঙ্খল করতে গেলে আমাদের তাপমাত্রাটাকে আরও অনেকটা নিচের দিকে কমিয়ে নিয়ে আসতে হবে। অর্থাৎ পিওর সলভেন্ট, এই যে ওপরের কথা বলছি আমি, এইটা অনেকটা শৃঙ্খল অবস্থাতে আছে, খুব বেশি বিশৃঙ্খল অবস্থাতে নেই, তাই সহজেই এটাকে আমরা কি করতে পারলাম, হিমাঙ্কে নিয়ে আসতে পারলাম বা এটাকে কঠিন অবস্থাতে নিয়ে আসতে পারলাম, ঠিক আছে। বেশ, এই টেম্পারেচারটাকে আমরা বললাম টিএফ নট। কিন্তু যখনই আমরা এর সাথে নন ভোলাটাইল সলিউডটাকে মিশিয়েছি, এটা অনেক বেশি বিশৃঙ্খল আকারে চলে গেছে, তাই এটাকে অর্ডার্ড বা শৃঙ্খল আকারে নিয়ে আসতে গেলে আমাদের তাপমাত্রাটাকে আরও অনেকটা নিচের দিকে কমিয়ে নিয়ে আসতে হবে, তবেই সেটা শৃঙ্খল অবস্থাতে পরিণত হবে, ঠিক আছে। ফিজিক্যালি তোমরা ব্যাপারটাকে এইভাবে বুঝতে পারো। তো যাই হোক, এখান থেকে আমরা দেখলাম টিএফ নট ইজ গ্রেটার দেন টিএফ, অর্থাৎ যে পরিমাণ এখানে হিমাঙ্কের হ্রাস ঘটলো সেই পরিমাণটাকে আমরা বলতে পারি হিমাঙ্কের অবনমন। তাহলে হিমাঙ্কের অবনমনকে আমরা এবার প্রকাশ করব ডেল্টা টিএফ। তাহলে আমরা লিখতে পারি ডেল্টা টিএফ ইজ ইকুয়াল টু টিএফ নট মাইনাস টিএফ। টিএফ নটটা আগে লিখেছি কারণ টিএফ নটের মানটা বেশি, তারপরে টিএফ এর মানটা কম। তো এখন এই যে ডেল্টা টিএফ, এটা প্রপোর্শনাল টু লেখা যায় এম। এম শব্দের অর্থ হচ্ছে মোলালিটি, অর্থাৎ এটা হচ্ছে রাউল্টের সূত্র, যেখান থেকে আমরা পাবো যে এম মানে লিখে দিই, এম মানে হচ্ছে মোলালিটি। এটা তোমরা প্রত্যেকেই জানো যে যদি কোনো বিশুদ্ধ দ্রাবকে একটি কঠিন অনুদ্বায়ী দ্রাব পদার্থ যোগ করা হয়, তাহলে তার যে হিমাঙ্কের অবনমন ঘটে, সেই হিমাঙ্কের অবনমনের মান সেই বিশুদ্ধ দ্রবণের যে মোলালিটি বা মোলাল গাঢ়ত্ব, মোলালিটিটাকে অনেক সময় প্রকাশ করা হয়ে থাকে মোলাল গাঢ়ত্ব, দুটো কিন্তু একই জিনিস, ঠিক আছে। যেমন মোলারিটিটাকে, এমটাকে অনেক সময় বলা হয়ে থাকে মোলার গাঢ়ত্ব, অনেক সময় নর্মালিটিটাকে বলা হয়ে থাকে এত নর্মাল দ্রবণ, ঠিক আছে। ঠিক তেমনিভাবে স্মল এমটাকেও বলা হয়ে থাকে এত মোলাল দ্রবণ বা এর এত মোলাল গাঢ়ত্ব, ক্লিয়ার। তাহলে মোলালিটির সাথে বা মোলাল গাঢ়ত্বের সাথে সেটা হচ্ছে সমানুপাতিক। তাহলে আমরা আগের যেমন করে আমরা স্ফুটনাঙ্কের উন্নয়ন দেখেছিলাম, ঠিক তেমনিভাবে এখানেও আমরা যদি সমান চিহ্ন দিই, তাহলে একটা চলে আসবে কনস্ট্যান্ট ফ্যাক্টর, যেটাকে আমরা বলবো কে এফ। এটার নাম হচ্ছে কে এফ, বা এটাকে বলা হয়ে থাকে মোলাল ডিপ্রেশন কনস্ট্যান্ট, ঠিক আছে। মোলাল ডিপ্রেশন কনস্ট্যান্ট বলা হয়ে থাকে, বা আমাদের বলা হয়ে থাকে মোলাল হিমাঙ্ক অবনমন ঘটিত ধ্রুবক।
এর আরেকটা ইম্পর্ট্যান্ট নাম রয়েছে, সেটা হচ্ছে ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। এটা একটু খেয়াল রাখবে, সেটা হচ্ছে ক্রায়োস্কোপিক ধ্রুবক। বইয়েও তোমরা এটা পেয়ে যাবে নামটা, ক্রায়োস্কোপিক ধ্রুবক। এই নামটা তোমরা এবার একটু খেয়াল রাখবে। তো যাই হোক, ডেল্টা টিএফ সমান কেএফ ইন্টু এম পেলাম। এখান থেকে যদি আমাদের কেএফ এর ইউনিট বের করতে বলে, তাহলে ওপরে হবে ডেল্টা টিএফ বাই এম, মানে ওপরে কেলভিন, আর মোলালিটির আমরা প্রত্যেকেই জানি মোল পার কেজি, তাহলে এটা হয়ে যাবে কেলভিন কেজি পার মোল বা কেলভিন কেজি মোল ইনভার্স। এটা হয়ে গেল এর একক। এর ডেফিনেশন কি হবে, যদি এমটা 1 হয়ে যায় তাহলে ডেল্টা টিএফ সমান হয়ে যাবে কেএফ। তাহলে আমরা বলতে পারি যে কোনো দ্রবণের মোলাল গাঢ়ত্ব যদি 1 হয়, বা একক মোলাল গাঢ়ত্ব সম্পর্ক কোনো দ্রবণের যে পরিমাণ হিমাঙ্কের অবনমন, সেটাই হচ্ছে তার মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবকের মান বা ক্রায়োস্কোপিক কনস্ট্যান্টের মান। ঠিক আছে, তো এবার আমরা এখান থেকে একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম করব, তারপরে এই পার্টটা আমাদের শেষ হবে। আচ্ছা দেখো, এখানে একটা খুব সুন্দর এবং সহজ একটা অঙ্ক দেওয়া রয়েছে, যেটা আমরা মোলালিটির যে কনসেপ্টটা পেলাম এবং হিমাঙ্কের অবনমনের যে সূত্রটা পেলাম, সেখান থেকে সহজেই হয়ে যাবে। কোশ্চেনে দেওয়া আছে 100 গ্রাম বেঞ্জিনে কোনো তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবক যোগ করা আছে। তাহলে যখনই আমরা কোনো বিশুদ্ধ দ্রাবকে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ যোগ করব, তখন তো হিমাঙ্কের অবনমন ঘটতেই হবে। সেই হিমাঙ্কের অবনমনের মানটা দিয়ে দেওয়া আছে, অর্থাৎ হিমাঙ্কের অবনমনের যে মান বা ডেল্টা টি এফ এর মানটা দিয়ে দেওয়া আছে 0.50 কেলভিন। ঠিক আছে, টেম্পারেচারের কথা বলেছে, ডেল্টা টি এফ ভেরি ইজিলি তোমরা লিখে নিলে। হিমাঙ্কের অবনমন ধ্রুবক, দ্যাট মিন্স কেএফ, কেএফটা দেওয়া আছে 5.12 কেলভিন কেজি মোল ইনভার্স। ঠিক আছে, আচ্ছা চেয়েছে কি আণবিক ভর, আণবিক ভরটা চেয়েছে। তার মানে আমাদের এই সূত্রগুলোর মাধ্যমে মোলালিটির কনসেপ্ট থেকে আণবিক ভরটা বের করতে হবে, ঠিক যেমন আমরা আগের ভিডিওতে বয়লিং পয়েন্টের সময় তো এই টাইপের একটা অঙ্ক করেছিলাম। তো যাই হোক, আমাদের আগে এই যে এম, দ্যাট মিন্স মোলালিটি, এই মোলালিটির কনসেপ্টটাকে আগে ক্লিয়ার করে এখান থেকে আমাদের অ্যান্সারটাকে তুলে আনতে হবে। তাহলে তোমরাই বলো মোলালিটি মানে কি? মোলালিটি মানে হচ্ছে দ্রাবক তার মূল সংখ্যা বাই দ্রাবকের ওজন প্রতি কেজি। তাহলে দ্রাবকটা আগে দেখে নিই আমরা, কত দেওয়া আছে 100। তাহলে দ্রাবকটা যেহেতু 100 দেওয়া আছে, আমরা নিচের কাজটা আগে লিখে নিলাম, 100 বাই কি হয়ে যাবে এটা 1000, ব্যাস নিচটা কমপ্লিট হয়ে গেল। এবার আসছি আমরা ওপরটাতে। ওপরে কি দেওয়া আছে, দ্রাবর মোল সংখ্যা বের করতে হবে। মোল সংখ্যা বের করার নিয়ম আমরা প্রত্যেকেই জানি, প্রদত্ত ভর বাই আণবিক ভর। প্রদত্ত ভরটা দেখো এখানে দিয়ে দেওয়া আছে 2 গ্রাম, তার মানে ওপরটাতে আমরা 2 লিখে ফেললাম, বাই আণবিক ভর। আণবিক ভরটাকে তোমরা ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করতে পারো। আগের ভিডিওতে দেখবে আমরা এক্স লিখেছিলাম, যেটা খুশি। তাহলে আমরা আগেরটা এক্স লিখেছিলাম, এটা না হয় এম লিখলাম। ঠিক আছে, বেশ। তাহলে এটা হচ্ছে মোলালিটির মান। তাহলে মোলালিটির মানটাকে আমরা ক্যালকুলেট করে নিই একটু। এটা 10 হয়ে গেল, 10টা উপরে গেলে আমাদের দাঁড়াবে 20/m। তাহলে আমাদের এটা দাঁড়াচ্ছে 20/m। এবারে আমরা এই মানটা কি করব, এখানে পুট করে দেবো, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের। তাহলে আমরা আগে সূত্রটা আবার লিখে ফেলি। আমাদের মেন সূত্র, যেটা ভুললে চলবে না, রাউল্টের সূত্র অনুযায়ী ডেল্টা টিএফ সমান কেএফ ইন্টু এম। ডেল্টা টিএফটা হচ্ছে 0.50, কেএফটা হচ্ছে 5.12, আর এম এর মানটা হচ্ছে মোলালিটির মানটা 20/m। এখান থেকে আমরা ক্যাপিটাল এমটাকে বের করব। ক্যাপিটাল এম বেরোবে 204.8। দেখো এটা কিন্তু সালের কোশ্চেন, ঠিক আছে। তো সালের বেশিরভাগই কোশ্চেন সেটা আমাদের হিমাঙ্কের অবনমন দিয়েই দেখ বা স্ফুটনাঙ্কের উন্নয়ন দিয়েই দেখ, তোমরা এই সূত্রটা মনে রাখবে, ডেল্টা টিএফ সমান কেএফ ইন্টু এম, যেখানে এম মানে মোলালিটি। বইয়ে দেখবে অনেক সময় W1, W2, M1, M2 করে এই সূত্রটাকে অনেকটাকে বাড়িয়ে দেওয়া আছে মোলালিটিটাকে। ওইভাবে মনে রাখার কোনো দরকার নেই। মোলালিটি মানে জিনিসটা তোমরা জানো যে ওপরে হচ্ছে দ্রাবের মোল সংখ্যা, এটা মাথার মধ্যে নিশ্চয়ই ঢুকে গেছে এতদিন ধরে। আচ্ছা, নিচে হচ্ছে কি, দ্রবণের ওজন, দ্রাবকের ওজন। ঠিক আছে, তাহলে যে দ্রাবকটা আমরা নিয়েছি সেই দ্রাবকের ওজনটাকে কেজিতে প্রকাশ করলাম, ওপরে দ্রাবর মোল সংখ্যা, দ্রাবকটা কত গ্রাম নেওয়া আছে 2 গ্রাম, তাহলে প্রদত্ত ভর বাই আণবিক ভর ওপরটাতে রেখে দিলাম, ব্যাস আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। আচ্ছা, প্রসঙ্গত বলে রাখি, কেএফ এর যে ভ্যালুগুলো সেগুলো তোমাদের প্রত্যেক ক্ষেত্রেই দিয়ে দেবে, কিন্তু
শুধুমাত্র জলের ক্ষেত্রে কেএফ এর ভ্যালুটা আমাদের মনে রাখতে হবে, বা কখনো কখনো আমাদের বলে দেয় কোশ্চেনে এরকম 2 নাম্বার আসে যে জলের ক্ষেত্রে কেএফ এর ভ্যালু বের করো। এবার আমরা ওটাই দেখব কিভাবে বের করব। তো দেখো, কেএফ এর আরেকটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাটা আমরা যেমন কেবির ফর্মুলা লিখেছিলাম ঠিক সেই রকমই, আর ইন্টু টিএফ তার স্কোয়ার, নিচে হচ্ছে 1000 ইন্টু এল এফ, এটা হচ্ছে সূত্র। তো প্রথমেই বলি, এই এলটাকে আমরা স্মল লেটারও লিখতে পারি। এই এল এফ মানে হচ্ছে লিন তাপ, ঠিক আছে, এল এফ মানে লিন তাপ। তাহলে বরফ গলনের যে লিন তাপ, আগেরটাতে আমরা লিখেছিলাম যে বরফের যে বাষ্পীভবনের লিন তাপ, সেই মানটা আমরা দেখেছিলাম। আজকে আমরা দেখব বরফ গলনের লিন তাপ। এটা আমরা নিচু ক্লাসে পড়েছি, ক্লাস 8-এ পড়েছি যে 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই। পাশাপাশি আর এর যে মানটা, যদি আমরা ক্যালোরিতে প্রকাশ করতে চাই, তাহলে আমরা দেখেছিলাম এর মানটা কত হয়, 2, ঠিক আছে। তাহলে আমরা এখানে এর মানটা লিখলাম 2, আর এর মানটা প্রকাশ করলাম 2, ঠিক আছে, 2 ক্যালোরি পার মোল পার কেলভিন, ঠিক আছে। তাহলে আমরা আর এর ভ্যালুটা বের করলাম। আচ্ছা, এল এফ বেরিয়ে গেল, আর এফ বেরিয়ে গেল, আমাদের পড়ে রইল শুধুমাত্র টিএফ। তো এই যে টিএফ এর ভ্যালুটা আমরা জানি যে টিএফ এর ভ্যালুটা হবে কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। কত ডিগ্রি টেম্পারেচারে জল বরফে পরিণত হয়, 0 ডিগ্রিতে, অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি 273 কেলভিন। আগেরটাতে লিখেছিলাম 373, কারণ 100 ডিগ্রিতে জল ফুটতে শুরু করে। ক্লিয়ার? বেশ, তার মানে আমরা এখানে যে ভ্যালুগুলো সেগুলো এবার পুট করব। 273 তার হোল স্কোয়ার 1000 ইন্টু 80, ঠিক আছে। এই মানটা যদি আমরা বের করি তাহলে আমাদের বেরোবে 1.86 কেলভিন কেজি মোল ইনভার্স। কখনো কখনো পরীক্ষাতে তোমাদের ডাইরেক্ট দিতে পারে যে জলের ক্ষেত্রে, ঠিক আছে, কেএফ ভ্যালু বের করো, বা জলের যে মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবক বা ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট তার ভ্যালুটা বের করো, ঠিক আছে। তোমরা এটা খেয়াল রাখবে। আবার অনেক সময় কোনো কোশ্চেনে জলের জন্য কেএফ এর ভ্যালুটা বাই চান্স নাও দিয়ে দিতে পারে জয়েন্টের কোশ্চেনে, তো সেই জন্য জলের যে কেএফ ভ্যালু আর যে কে বি ভ্যালু, এই দুটো ভ্যালু খেয়াল রাখবে, অর্থাৎ ইবুলোস্কোপিক কনস্ট্যান্ট আর ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট, এই দুটো ভ্যালু তোমরা খেয়াল রাখবে। আর যদি ক্যালকুলেট করতে দেয় বোর্ডের এক্সামে 2 নম্বরের একটা কোশ্চেন পড়ে, তাহলে এই ভ্যালুগুলো পুট করে অ্যান্সারটা বের করবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এতটাই। আমাদের অনেকটা পার্ট আমরা এগিয়ে গেছি। পরের ভিডিওতে আমরা আরেকটা কলিগেটিভ প্রপার্টি সম্পর্কে আলোচনা করব, তারপর আমরা আবার অন্য টপিক পড়ব। ওকে, থ্যাংক ইউ।